মকর রাশির বন্ধুদের বলছি, কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদেরকে এমন কিছু কথা শোনাবো যা শুনলে আপনার বুকের ভেতরে একটা আলো জ্বলে উঠবে। আপনাদের মধ্যে অনেক দিন ধরে যারা বিভিন্ন বিষয়ের জন্য অপেক্ষা করছেন, হয়তো বিবাহের জন্য, হয়তো ব্যবসায়িক অংশীদারিত্বের জন্য, হয়তো দীর্ঘদিনের কোনো আইনি বিষয়ের সমস্যার সমাধানের জন্য, হয়তো সম্পর্কের জটিলতা থেকে মুক্তির জন্য, আমি বলছি এই ৩রা জুন ২০২৬ থেকে সেই অপেক্ষার অবসান হতে শুরু করেছে। কারণ দেবগুরু বৃহস্পতি সেই বিশেষভাবে প্রবেশ করছেন যে ভাবকে বলা হয় সম্পর্কের সিংহাসন, এবং শুধু তাই নয়, এটা বৃহস্পতির উচ্চ রাশি। তাই এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকে আমি যা তথ্য দেব আপনার জীবনের ক্ষেত্রে আগামী ১২ বছরের জীবনকে পুরো পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। ওম ঈশ্বরী মাতাই বিদ্মহে পরমশক্তি ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রগুরু আচার্য দেবদত্ত। আমার দীর্ঘ ২৮ বছরের অভিজ্ঞতা এবং ১.৫ লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট আমার। আমি কেপি অ্যাস্ট্রোলজি এবং বৈদিক অ্যাস্ট্রোলজির ওপর ভিত্তি করে, ম্যাথামেটিক্সের ওপর নির্ভর করে সমস্ত আলোচনা করব, কোনো অনুমানের ওপর নয়। আর আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এই যে ৩ জুন ২০২৬ বৃহস্পতি যে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গোচর করছে, মকর রাশির জীবনে কি অসাধারণ পরিবর্তন আসতে চলেছে। এই ভিডিওর শেষে আমি একটা বিশেষ প্রশ্ন করব, যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে ৩ জনকে বেছে নেব এবং তাদের নামে আমি ঈশ্বরী মায়ের মন্দিরে সংকল্প করব, বিশেষভাবে পুজো দেব। তাই শেষ পর্যন্ত কিন্তু খুব মন দিয়ে দেখবেন। দেখুন, এবারে আসবো একদম মূল বিষয়। আপনার কুণ্ডলিতে কর্কট রাশি হচ্ছে সপ্তম ভাব, আর সপ্তম ভাব এর মানে কি জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোকে নিয়ন্ত্রণ করে, যেমন বিবাহ, জীবনসঙ্গী, ব্যবসায়িক পার্টনারশিপ, আইনি বিষয়, প্রকাশ্য প্রতিপক্ষ এবং বিদেশি সংযোগ। আর জ্যোতিষ শাস্ত্রে সপ্তম ভাবকে বলা হয় কালাত্র ভাব, অর্থাৎ জীবন সঙ্গীর ভাব। আপনার জীবনে যার সাথে আপনি একটা দীর্ঘমেয়াদী বন্ধন তৈরি করেন, সেই বন্ধন দাম্পত্যের হোক অথবা ব্যবসায়িক দিক থেকেই হোক, সেই সমস্ত বন্ধনের শক্তি এই সপ্তম ভাব থেকেই আসে। এতদিন বৃহস্পতি কোথায় ছিল? মিথুন রাশিতে, যা মকর রাশির ক্ষেত্রে ষষ্ঠ ভাব। আর এই ষষ্ঠ ভাব মানে কি? বৃহস্পতি কী ছিল? সেখানে শত্রুপক্ষ শক্তিশালী ছিল, ঋণ এবং দায়িত্বের বোঝা ছিল, স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকতে হয়েছে, প্রতিযোগিতা তীব্র ছিল। কিন্তু এখন ৩রা জুন ২০২৬ থেকে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করছে, যা মকর রাশির ক্ষেত্রে সপ্তম ভাব। এবং এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে কর্কট রাশি বৃহস্পতির উচ্চ রাশি, এবং এখানেই বৃহস্পতি তার সর্বশক্তিতে থাকেন। এর মানে কি? এর মানে বৃহস্পতি যখন উচ্চ রাশিতে থাকেন তখন তার যে শুভ প্রভাব তার 10 গুণ বেশি শক্তিশালী কাজ করে। এবং উচ্চ বৃহস্পতি এখন আপনার সম্পর্কের সিংহাসনে বসেছেন। আমি একে বলি ভাগ্য পরিবর্তনের মায়া, যে মায়া 12 বছরে মাত্র একবার আসে। যারা দীর্ঘদিন ধরে জীবনসঙ্গীর প্রতীক্ষায় আছেন, যারা ব্যবসায়িক পার্টনারশিপের অভাবে এগোতে পারছেন না, যারা আইনি বিষয়ে বারবার হতাশ হচ্ছেন, তাদের জন্য এই মহাযোগ নতুন একটা অধ্যায়ের শুরু করবে। প্রথমেই আসবো সপ্তম ভাবের সরাসরি প্রভাবের বিষয়। তুঙ্গস্থ বৃহস্পতি বা উচ্চস্থ বৃহস্পতি সপ্তম ভাবে, এর সরাসরি অর্থ হলো আপনার জীবনের সমস্ত দ্বিপাক্ষিক সম্পর্কে একটা বিশেষ আশীর্বাদ নেমে আসবে। প্রথম বিষয় বিবাহ এবং দাম্পত্য। যারা অনেক দিন ধরে বিবাহের প্রতীক্ষায় আছেন, এই সময়কালে সঠিক প্রস্তাব আসার সম্ভাবনা অত্যন্ত বেশি রয়েছে। সপ্তমভাবে বৃহস্পতি মানে আশা প্রস্তাবটি অত্যন্ত বিচক্ষণ হবে, শিক্ষিত, আর্থিকভাবে স্থিতিশীল এবং দার্শনিক দৃষ্টিভঙ্গির একজন মানুষ হবে।
যারা ইতিমধ্যে বিবাহিত তাদের দাম্পত্য জীবনে একটা নতুন উষ্ণতা আসবে, সঙ্গীর সাথে বোঝাপড়া গভীর হবে। পরিবারের মধ্যে যদি কোনো দীর্ঘমেয়াদী মনান্তর থাকে সেই মনান্তর, সেই ক্লেশ মেটানোর সুযোগ পাবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে ব্যবসায়িক পার্টনারশিপ। মকর রাশি স্বভাবতই কর্মমুখী একটা রাশি বা লগ্ন, কিন্তু একা কাজ করতে করতে একটা সীমায় আটকে যান আপনারা। সপ্তমভাবে উচ্চ বৃহস্পতি মানে এই সময় সঠিক ব্যবসায়িক অংশীদার খুঁজে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি, যে অংশীদার আপনার দুর্বলতা পূরণ করবে এবং আপনার শক্তিকে আরও বড় করবে। যারা যৌথ উদ্যোগে আছেন তাদের অংশীদারিত্ব এই সময় কিন্তু আরও মজবুত হবে। তৃতীয় বিষয় কি? আইনের বিষয়ে জয়। দীর্ঘদিন ধরে কোনো আইনি বিষয় চলতে থাকে, চুক্তি সংক্রান্ত, সম্পত্তি সংক্রান্ত বা অন্য যে কোনো আইনি বিষয়, সপ্তমভাবে বৃহস্পতি এই বিষয়গুলোতে আপনার পক্ষে অনুকূল পথ তৈরি করবে। এই সময়ে আইনি পরামর্শ নেওয়া এবং পদক্ষেপ নেওয়া অত্যন্ত শুভ। চতুর্থ বিষয় কি? বিদেশি সংযোগ। সপ্তম ভাব বিদেশি সংযোগেরও ভাব। এই সময় বিদেশি কোম্পানির সাথে বা বিদেশে বসবাসকারী কোনো মানুষের সাথে কোনো উপকারী সংযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সুযোগ হাতছাড়া করবেন না। পঞ্চম বিষয় কি? প্রকাশ্য যে প্রতিপক্ষ আছে সে কিন্তু বসে আসবে। যারা আপনার এতদিন বিরুদ্ধে ছিল, যারা আপনার পথে বাধা দিচ্ছিল, উচ্চস্থ বৃহস্পতি সপ্তমভাবে তাদের শক্তিকে দুর্বল করে দেবে। অনেক ক্ষেত্রেই শত্রু নিজেই বন্ধুতে পরিণত হবে। এবারে আসবো আর্থিক প্রাপ্তি এবং ইচ্ছা পূরণের বিষয়। দেখুন মকর রাশির বন্ধুরা, আপনাদের বলছি, যারা অনেক দিন ধরে আয় বাড়ানোর চেষ্টা করছেন বা দীর্ঘদিন ধরে কোনো লক্ষ্য পূরণের স্বপ্ন দেখছেন, এই অংশটি বিশেষভাবে আপনাদের জন্য। দেবগুরু বৃহস্পতির 3টে দৃষ্টি সপ্তম ভাবে থেকে তার যে প্রথম দৃষ্টি অর্থাৎ পঞ্চম দৃষ্টি দিচ্ছে কোথায়? আপনার একাদশ ভাবে, মানে বৃশ্চিক রাশিতে। একাদশ ভাব হচ্ছে লাভের ভাব, আয়ের ভাব, ইচ্ছে পূরণের ভাব, বড় ভাই বোন বা বন্ধুর ভাব এবং সামাজিক নেটওয়ার্কের ভাব। আর উচ্চস্থ বৃহস্পতির পঞ্চমে দৃষ্টি, তাই একাদশ ভাবে পড়লে কি হয়? প্রথমত আয় উল্লেখযোগ্যভাবে বাড়ে। এতদিন পর্যন্ত যে আয় একটা সীমার আটকে ছিল সেই সীমা ভেঙে যাবে, নতুন আয়ের উৎস তৈরি হবে, যেটা হয়তো আপনি এখনো ভাবেননি। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে দীর্ঘদিনের লক্ষ্য পূরণ হবে। একাদশ ভাব হচ্ছে ইচ্ছা পূরণের ভাব। বৃহস্পতির দৃষ্টিতে এই ভাব জাগ্রত, মানে যে স্বপ্ন বছরের পর বছর পূরণ হচ্ছিল না সেই স্বপ্ন পূরণের পথ এই সময় তৈরি হবে। তৃতীয়ত শেয়ার বাজার বা বিনিয়োগের লাভ। যারা শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন বা করতে চাইছেন, একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি মানে বিনিয়োগের শুভ ফলের সম্ভাবনা বাড়িয়ে দেয়। চতুর্থত সামাজিক বলয় প্রসারিত হবে, নতুন এবং প্রভাবশালী মানুষের সাথে পরিচয় হবে, সেই পরিচয় ভবিষ্যতে কাজে আসবে। নেটওয়ার্ক বড় হলে সুযোগও বড় হয়। পঞ্চমত নাম এবং যশ বাড়বে। একাদশ ভাব নাম এবং যশের ভাব। এই সময় আপনার কাজের স্বীকৃতি বাড়বে, সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে। এবারে আসি আপনার নিজের ব্যক্তিত্ব এবং স্বাস্থ্যের বিষয়। এই অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দৃষ্টিটি সরাসরি আপনার নিজের রাশি বা লগ্নের ওপর পড়েছে। দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাব থেকে তার সপ্তম দৃষ্টি দিচ্ছে প্রথম ভাব, যা সরাসরি মকর রাশি অর্থাৎ আপনার নিজের রাশি বা লগ্ন। প্রথম ভাব মানে কি? প্রথম ভাব হলো আপনার নিজের ভাব, আপনার ব্যক্তিত্ব, আপনার স্বাস্থ্য, আপনার আত্মপ্রকাশ, আপনার জীবনের সামগ্রিক দিক, সব কিছু এই প্রথম ভাব থেকে নিয়ন্ত্রিত হয়। উচ্চস্থ বৃহস্পতির সপ্তম দৃষ্টিতে যখন পড়বে
কি হবে তাহলে? প্রথমত ব্যক্তিত্বে নতুন মাত্রা আসবে, আপনার মধ্যে একটা নতুন আত্মবিশ্বাস তৈরি হবে। আগে যে পরিস্থিতিতে আপনি হয়তো একটু নিজেকে গুটিয়ে নিতেন, এই সময় সেই পরিস্থিতি আরও বেশি করে দৃঢ়ভাবে দাঁড়াতে পারবেন। মানুষ আপনার মধ্যে একটা নতুন শক্তি অনুভব করবে। দ্বিতীয়ত কি? সামাজিক প্রতিষ্ঠা। বৃহস্পতি জ্ঞান, প্রজ্ঞা এবং সম্মানের কারক। তিনি যখন সরাসরি আপনার রাশি বা লগ্নকে দেখছেন, তখন সমাজে আপনার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলাবে, আপনাকে আরও গুরুত্ব দেওয়া শুরু করবে, আপনাকে আরও গুরুত্বের সাথে নেবে। তৃতীয়ত স্বাস্থ্যের উন্নতি। যদি দীর্ঘদিন ধরে শরীরে কোনো সমস্যা থেকে থাকে, বৃহস্পতির এই দৃষ্টি ধীরে ধীরে সেই সমস্যার সমাধানের পথ তৈরি করবে। তবে একটা সতর্কতা, বৃহস্পতি চর্বি এবং মিষ্টির কারক। এই সময় ওজন বৃদ্ধি, রক্তে শর্করার মাত্রার প্রতি নজর রাখুন, খাদ্যাভ্যাসে শৃঙ্খলা রাখুন, নিয়মিত হাঁটা এবং যোগব্যায়াম করুন। চতুর্থত কি? মানসিক প্রশান্তি। বৃহস্পতির দৃষ্টি লগ্ন বা রাশিতে পড়লে মনের অস্থিরতা কমে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে। যে বিষয়গুলো দীর্ঘদিন ধরে দ্বিধার মধ্যে ছিলেন, সেগুলোর বিষয়ে স্পষ্টতা আসবে। পঞ্চমত, নতুন শুরুর সাহস। জীবনে একটা অধ্যায় শুরু করতে চাইছেন কিন্তু সাহস পাচ্ছেন না, বৃহস্পতির এই দৃষ্টি সেই সাহস যোগাবে। এবারে আসবো একটা বিশেষ বিষয়। যারা দীর্ঘদিন ধরে সাহসের উপর আস্থা হারিয়ে ফেলেছেন বা যোগাযোগ এবং দক্ষতার অভাবে এগোতে পারছেন না, এই অংশটা বিশেষভাবে আপনাদের জন্য। দেখুন, দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাব থেকে তার নবম দৃষ্টি দিচ্ছেন। কোথায়? তৃতীয় ভাব, মকর রাশির জন্য মীন রাশি। তৃতীয় ভাব কিসের? সাহসের ভাব, ভাই বোনের ভাব, যোগাযোগের ভাব, লেখালেখির ভাব, স্বল্প দূরত্বের ভ্রমণের ভাব এবং নতুন দক্ষতা অর্জনের ভাব। এবং এখানে একটা বিশেষ তথ্য দিয়ে রাখি, মকর রাশির তৃতীয় ভাব যখন মীন রাশি, মীন রাশি মানে হচ্ছে স্বয়ং বৃহস্পতির নিজের রাশি, অর্থাৎ উচ্চ বৃহস্পতি তার নিজের রাশিকে নবম দৃষ্টিতে দেখছেন। এর ফল কি? প্রথমত সাহস এবং আত্মবিশ্বাস বাড়বে। যে কাজে আগে পা কাঁপত, সেই কাজে এগিয়ে যাওয়ার সাহস তৈরি হবে, ঝুঁকি নেওয়ার মানসিকতা আসবে এবং সেই ঝুঁকি সঠিক ফলও দেবে। দ্বিতীয়ত, যোগাযোগের দক্ষতা বাড়বে, কথা বলার ক্ষমতা, লেখার ক্ষমতা এবং মানুষকে বোঝানোর ক্ষমতা এই সময় উল্লেখযোগ্যভাবে বাড়বে। যারা বিক্রয়, বিপণন, লেখালেখি বা মিডিয়ার কাজ করেন, তাদের জন্য এই সময়টা বিশেষ সুযোগের। তৃতীয়ত, ভাই বোনের সহযোগিতা বাড়বে। তৃতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি ভাই বোনের সাথে সম্পর্ক উন্নতি করে। যদি ভাই বোনের সাথে কোনো মতবিরোধ থেকে থাকে, এই সময় সেই মতবিরোধ মেটানোর সুযোগ তৈরি হবে এবং ভাই বোনের কাছ থেকে অপ্রত্যাশিত সহযোগিতা পাওয়ার সম্ভাবনা আছে। চতুর্থত, নতুন দক্ষতা অর্জন। এই সময় কোনো নতুন দক্ষতা শেখার চেষ্টা করুন। ডিজিটাল দক্ষতা হোক বা পেশাগত কোনো সার্টিফিকেট কোর্স হোক, বৃহস্পতির দৃষ্টিতে শেখার চেষ্টা দ্রুত ফল দেবে। এবারে আসে খুব গুরুত্বপূর্ণ অংশ। আমি জানি এতক্ষণ আপনি অনেক শুভ কথা শুনে ফেললেন, কিন্তু আমার 28 বছরের অভিজ্ঞতা বলে শুধু শুভ যোগ জানলেই হয় না। কোন তারিখে কি করবেন, কোন সময় কি এড়িয়ে চলবেন না জানলে অনেক শুভ যোগও হাতছাড়া হয়ে যায়। এবারে আমি কিছু গুরুত্বপূর্ণ তারিখের কথা বলবো। এই তারিখগুলো মনে রাখুন, সম্ভব হলে কোথাও লিখে রাখুন। প্রথম মহাশুভকাল 3রা জুন 2026 থেকে 15ই জুলাই 2026। বৃহস্পতি কর্কট রাশিতে সবে প্রবেশ করেছেন। সপ্তমভাবে শক্তি ধীরে ধীরে সক্রিয় হচ্ছে। এই সময়কালে বিবাহের প্রস্তাব দেওয়া বা গ্রহণ করার জন্য, ব্যবসায়িক চুক্তি সই করবার জন্য, নতুন অংশীদারিত্ব বা পার্টনারশিপ শুরু করার জন্য এই সময়টা অত্যন্ত শুভ। দেরি করবেন না, এগিয়ে যান এই সময়। দ্বিতীয় মহাশুভকাল 16ই জুলাই 2026 থেকে 8ই সেপ্টেম্বর। বৃহস্পতি সম্পূর্ণ স্থিতিশীল, পূর্ণ শক্তিতে। এই 2 মাস আপনার জীবনের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য সবথেকে শুভ সময়, বিশেষত বিদেশি সংযোগ তৈরি করার জন্য এবং দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য এই সময়টাকে সর্বোচ্চভাবে ব্যবহার করুন। তৃতীয় সতর্কতার সময় 9ই সেপ্টেম্বর থেকে 1 ফেব্রুয়ারি 2027। এই সময় বৃহস্পতি বক্রিতে চলবে।
সপ্তমভাবে বক্রী দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি, মানে সম্পর্কের মধ্যে পুরনো বিষয়গুলো আবার সামনে আসতে পারে। নতুন সম্পর্ক বা পার্টনারশিপ শুরু করবার জন্য এই সময়টা এড়িয়ে চলুন। আইনি চুক্তিতে নতুন সিদ্ধান্ত নেবেন না, এটা পর্যালোচনার সময়, কোনো পদক্ষেপের সময় নয়। এই সময় বৃহস্পতি বক্রী থাকবে, একটা বিশেষ সুযোগ আছে পুরনো সম্পর্কগুলো মেরামত করার সুযোগ। যদি কোনো পুরনো সম্পর্কে বা দীর্ঘদিনের কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে, এই সময়টা সেটা নিরসনের চেষ্টা করুন। বক্রী বৃহস্পতি পুরনো বিষয়ে নতুন দৃষ্টি দেন। চতুর্থ মহাশুভকাল 2রা ফেব্রুয়ারি 2027 থেকে 31শে মার্চ 2027 বৃহস্পতির বক্র থেকে ডাইরেক্ট হতে শুরু করবে। এই সময় বৃহস্পতি মানে বক্রী গতির যে আটকে যাওয়ার জিনিস, সব বিষয়ে সমাধান হতে শুরু করবে। যারা বিবাহের জন্য অপেক্ষায় ছিলেন, এই সময়ে সেই বিষয়ে রেজাল্ট পাবেন। পঞ্চম এবং সুযোগ হচ্ছে এপ্রিল 2027, বৃহস্পতি কর্কট রাশি থেকে বের হওয়ার আগে এই মাসে আপনার জন্য যা কিছু অসম্পূর্ণ আছে তা সম্পূর্ণ করার সুযোগ। এই সুযোগ নষ্ট করলে 12 বছর অপেক্ষা করতে হবে। এবারে আসছি সব থেকে প্রতীক্ষিত বিষয়, প্রতীক্ষিত অংশ বলতে পারেন। সেটা হচ্ছে বৃহস্পতির এই যে সপ্তম ভাব মহাযোগের শক্তিকে সম্পূর্ণরূপে নিজের দিকে নিয়ে আসার জন্য ঈশ্বরী মায়ের বিশেষ তন্ত্র টোটকা। এই দুটো টোটকা মকর রাশির জন্য বিশেষভাবে প্রযোজ্য। খুব মন দিয়ে শুনুন এবং সঠিকভাবে পালন করুন। প্রথম টোটকাটাকে বলা হচ্ছে সপ্তম ভাব রাজযোগ জাগরণ বিধি। বিধির মূল উদ্দেশ্য আপনার সপ্তম ভাবকে সম্পূর্ণরূপে সক্রিয় করা, যাতে তুঙ্গস্থ বৃহস্পতির শুভ প্রভাব আপনার সম্পর্ক এবং পার্টনারশিপের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় কাজ করে। এটা করতে গেলে কি করতে হবে? প্রত্যেক বৃহস্পতিবারে সূর্যোদয়ের পর স্নান করে পরিষ্কার হলুদ বা সোনালি রঙের বস্ত্র পরুন। উপকরণ কি কি লাগবে? একটা পরিষ্কার তামার থালা, তাতে 5টা হলুদ ফুল রাখুন, 1 চামচ হলুদ, 1 মুঠো ছোলার ডাল এবং একটা ছোট তুলসী পাতা। প্রথমে শ্রী শ্রী ঈশ্বরী মাকে স্মরণ করুন। মনে মনে বলুন, হে ঈশ্বরী মা, আমার জীবনে যে সঠিক মানুষের আসার কথা তাকে আমার কাছে নিয়ে আসো। আমার সমস্ত পার্টনারশিপ যেন শুভ হয়, দীর্ঘস্থায়ী হয়। আমার জীবনের সমস্ত চুক্তি যেন আমার কল্যাণে হয়। এরপরে নিচের মন্ত্রটা 108 বার পাঠ করতে হবে। ওম গ্রাং গ্রিং গ্রৌং স্বাহ গুরুবে নমঃ, ওম সং সোমায় নমঃ। এই দুটো মন্ত্র একসাথে আপনার রাশির অধিপতি গ্রহকে শনি এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ চন্দ্র এবং গোচরী উচ্চস্থ বৃহস্পতি, এই 3টে গ্রহকে একসাথে সক্রিয় করবে। আপনার সপ্তম ভাবের দরজা উন্মুক্ত হয়ে যাবে। আর মন্ত্র জপের পর থালার যে ছোলার ডাল কোনো পাখিকে বা গোমাতাকে খাইয়ে দিন। হলুদ ফুলগুলো কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিন এবং হলুদটা নিজের কপালে তিলক হিসাবে পরবেন। যদি এই মহা উপায় 3 মাস ধারাবাহিকভাবে করেন, সপ্তম ভাবের এই মহাযোগ আপনার জীবনের সম্পর্ক এবং পার্টনারশিপের ক্ষেত্রে একটা নতুন অধ্যায় শুরু করবে, যা আপনি কল্পনাও করেননি। এটা শ্রী শ্রী ঈশ্বরী মায়ের বিশেষ আশীর্বাদ মকর রাশির সন্তানদের জন্য। দ্বিতীয় মহা উপায় কি? এই মহা উপায় হলো চন্দ্র বৃহস্পতি মহাসেতু বন্ধন। মকর রাশির অধিপতি শনি, কিন্তু সপ্তম ভাবের অধিপতি চন্দ্র। এই মহাযোগে তুঙ্গস্থ বৃহস্পতি, এই 2 গ্রহ চন্দ্র এবং বৃহস্পতির মধ্যে একটা মহাসেতু বন্ধন করতে হবে। এই সেতু তৈরি হলে আপনার জীবনের সমস্ত সম্পর্ক, সমস্ত গভীর প্রজ্ঞা বলুন বা আপনার জীবনের সমৃদ্ধি অত্যন্ত পরিমাণে বাড়বে। প্রতি সোমবার করতে হবে চন্দ্রোদয়ের পর সন্ধেবেলায়। কি কি উপকরণ লাগবে? একটা মাটির বা রূপোর বাটি, তাতে গঙ্গার জল, 7টা সাদা ফুল, 1 চামচ কাঁচা দুধ, 1 চিমটে চন্দন এবং একটা ছোট হলুদের টুকরো। বাটির জলে দুধ, চন্দন এবং হলুদ মেশান।
সাদা ফুলগুলো সেই জলে ভাসান। এবার উত্তর পূর্ব দিকে মুখ করে বসুন, চোখ বন্ধ করে মনে মনে চন্দ্রদেবকে এবং দেবগুরু বৃহস্পতিকে স্মরণ করুন। সেই সাথে ঈশ্বরী মাকে স্মরণ করে বলুন, হে ঈশ্বরী মা, হে চন্দ্রদেব, হে দেবগুরু বৃহস্পতি, আমার জীবনের সমস্ত সম্পর্ক পবিত্র এবং দীর্ঘস্থায়ী হোক। আমার দাম্পত্য জীবনে সুখ দাও। আমার ব্যবসায়িক পার্টনারশিপ যেন সম্পূর্ণ সমৃদ্ধিশালী হোক। আমার জীবনের যে মানুষগুলো আসছে তারা যেন আমার কল্যাণের জন্যই আসুক। এরপর এই মন্ত্রটা 27 বার করতে হবে। ওম সং সোমায় নমঃ, ওম গ্রাং গ্রিং গ্রৌং স্বাহা গুরুবে নমঃ, ওম হ্রিং শ্রীং লক্ষ্মী নারায়ণায় নমঃ। এই 3টে মন্ত্র একসাথে করে চন্দ্র, বৃহস্পতি এবং লক্ষ্মী নারায়ণের ত্রিশক্তিকে আপনার সপ্তমভাবে একত্রিত করবে। মন্ত্র শেষে সেই বাটির জল বাড়ির তুলসী গাছে ঢেলে দিন। তুলসী গাছ যদি না থাকে, অশ্বত্থ বা কোনো ভালো গাছ, পবিত্র গাছের গোড়ায় দিন এবং সাদা ফুলগুলো পরের দিন সকালে প্রবাহমান জলে ভাসিয়ে দিন। সপ্তমভাবে চন্দ্রকে শক্তিশালী করবে তুঙ্গ বৃহস্পতির সাথে। এবং এই মহা উপায়গুলোর পাশাপাশি আর একটা ছোট্ট কাজ করুন। প্রত্যেক দিন সন্ধেবেলা আপনার ঘরের পূর্ব কোণে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান। মনে মনে বলুন, হে ঈশ্বরী মা, আমার জীবনের সমস্ত সমৃদ্ধিকে, অর্থকে সমৃদ্ধশালী করো। আমার জীবনের সমস্ত সম্পর্ককে আলোকিত করো। বৃহস্পতির এই মহাযোগ আপনার জীবনের সমস্ত সমৃদ্ধি নিয়ে আসবে, আর্থিক দিক থেকে উন্নতি করবে, সম্পর্কের দিক থেকে ধীরে ধীরে সম্পূর্ণ জীবনকে আপনার বদলে দেবে। এবারে আসছে একটা বিশেষ প্রশ্ন, যেটা আমি আগেই বলেছিলাম। আজকে আমি 3জন ভাগ্যবান দর্শক যারা রয়েছেন, যারা ভিউয়ার্স রয়েছেন, তাদের ক্ষেত্রে আমি ঈশ্বরী মায়ের মন্দিরে আমি তাদের নামে সংকল্প করব। প্রশ্নটা হচ্ছে, বৃহস্পতির উচ্চ রাশি কোনটা এবং মকর রাশির জন্য সপ্তম ভাব কোন রাশি? আর যখন উত্তরটা লিখবেন, সঠিক উত্তরটা কমেন্টে লিখুন, সাথে আপনার নাম এবং শেষে জয় ঈশ্বরী মা লিখতে ভুলবেন না। আমি প্রতিটি কমেন্ট পড়ব। যারা সঠিক উত্তরদাতা তাদের জন্য আমি সেই কাজটা করব। এবারে আমি আপনাকে একটা প্রশ্ন করছি। মকর রাশি, আপনাদের বলছে, আপনাদের জীবনে যা চলছে সেটা কি সত্যি আপনার জন্মকুণ্ডলীর সাথে, আপনার জীবনের সাথে মিলছে? বা আমি যা বললাম সেখানে কোথাও কি আপনার মনে হচ্ছে যে আপনার জীবনের কোথাও না কোথাও মিল হচ্ছে না, অমিল হচ্ছে? কারণ আমি যে আলোচনা করলাম সেটা কিন্তু আপনার জন্মরাশি বা লগ্ন। তাই আপনার ক্ষেত্রে আমি দুটো রাস্তা বলতে পারি। এক, আপনি নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে সরাসরি আপনি বুকিং করতে পারেন, অনলাইন কিংবা অফলাইনে আমার চেম্বারে আসতে পারেন। সেখানে আপনার জন্মচক, আপনার হাত এবং বাস্তুর বিশ্লেষণে কোথায় সমস্যা চলছে এবং সেখান থেকে বেরোনোর সঠিক তান্ত্রিক মহা উপায় কী, সেই অনুযায়ী আপনাকে আমি প্রতিবিধান দেব। অথবা দ্বিতীয় রাস্তা কি? দ্বিতীয় রাস্তা হচ্ছে, সেটা হচ্ছে প্রত্যেক বুধবার এবং শনিবার সন্ধেবেলা 6:30 লাইভ ফোন ইন অনুষ্ঠানে চলে আসুন। সেখানে সরাসরি আপনি প্রশ্ন করতে পারেন, আমি লাইভে উত্তর দেব। তবে সেই সাথে বলবো, আপনাদের মধ্যে যারা এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন তারা এই ভিডিওটা শেয়ার করুন আপনার পরিবার, আপনার বন্ধুদের সাথে। যারা মকর রাশি তাদের কাছে পাঠিয়ে দিন। হয়তো এই তথ্যটা তাদের জীবনে একটা বড় পরিবর্তন আনতে পারে, আর সেই পরিবর্তনের কারণ আপনি হবেন। এই পুণ্যটুকু আপনি করতে পারেন। আর যদি নতুন চ্যানেলে আসেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন। আর ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো এবং লাইক করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিও, অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। আর চলুন সবাই একসাথে বলি, জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।